হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্টস। তোমরা যারা জেন পাস ইউজি অথবা বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ, আজকের ক্লাসটি তোমাদের জন্য। এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ তোমরা ফিজিক্সের যে প্রত্যেকটা চ্যাপ্টার যে পড়বে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারে এই চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগবে। এই চ্যাপ্টার না পড়লে ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টার তোমাদের সমস্যা থেকেই যাবে। অনেকে থেকে ফিজিক্স ভয় পায়, ফিজিক্স কঠিন হয়ে যায়, তার কারণই হচ্ছে তাদের বেসিক জিনিসটা ক্লিয়ার থাকে না। যে মিনিমাম যে জিনিসটা দরকার পড়ে সেই জিনিসটাই তোমরা ক্লিয়ার করো না। তোমরা কাট অফের পিছনে গিয়ে বেশি পার্সেন্টেজের পেছনে গিয়ে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি সেই চ্যাপ্টারগুলোই পড়তে শুরু করো। অবভিয়াসলি সেগুলোই পড়বে, কিন্তু তার আগে ওই চ্যাপ্টারগুলো যদি বুঝতে হয় তাহলে এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তেই হবে। এই চ্যাপ্টারটাতে কী আছে? এই চ্যাপ্টারটা আছে ইউনিট, ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি ইউনিট, মেজারমেন্ট এই সব জিনিসগুলো ঠিকঠাক না বুঝো তাহলে ওভারঅল ফিজিক্সের কোনো চ্যাপ্টারে তুমি ভালো প্রফিসিয়েন্ট ফলাফল দেখাতে পারবে না। তার কারণ মেজারমেন্ট প্রত্যেক চ্যাপ্টারেই আছে। আর ফিজিক্স এতদিন পরে তোমরা বুঝেই গিয়েছো যে ফিজিক্সে মেজারমেন্ট, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, কনসেপ্ট এই সব জিনিসগুলোই আছে। তো সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হচ্ছে। দেখো, তোমরা যারা জেন পাস ইউজি বা বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য তো এই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে। সাথে আমি বলে দিচ্ছি, তোমরা যারা ক্লাস 11-এ আছো, যারা সেমেস্টার 1-এর এক্সাম দিবে, সেমেস্টার 1-এ এমসিকিউ প্যাটার্নে এবার তোমাদের এক্সাম হবে, আশা করি সবাই জানো এটা। তো তোমরা যারা সেমেস্টার 1-এ আছো ক্লাস 11-এ, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এই ক্লাসটা ফলো করতে পারো। এবং যারা এএনএম জিএনএম আছো, তারা এএনএম জিএনএম স্টুডেন্ট যারা আছো, যদি এসে থাকো তাহলে তোমরাও কিন্তু এই ক্লাসটা অ্যাটলিস্ট দেখতে পারো। মানে এই ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা দেখতে পারো, বিকজ তোমাদের 9-10-এ ক্লাস 9-এর সিলেবাসে ফিজিক্যাল সায়েন্সে এই ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের আছে। ওকে, দেখো আমি ডিজিটালি স্লাইড নিয়ে এসেছি, তোমাদের এগুলো পড়তে ভালো লাগবে সেইভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি যাতে তোমরা ইন্টারেস্টের সাহায্যে এটা পড়তে পারো। দেখো, ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট এই যে চ্যাপ্টারটা আমরা পড়ব, মানে একক, মাত্রা এবং পরিমাপ যদি আমি বাংলাতে বলি। একদম ভয় পাবে না ইংলিশ লেখা দেখে, একদম ভয় পাবে না ইংলিশ লেখা দেখে। তার কারণ এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছে, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো খুব একটা আহামরি কঠিন ল্যাঙ্গুয়েজ নয়। আর তোমাদেরকে কোনো ডেফিনেশন, কোনো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, জাস্ট তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই যে তোমার স্লাইডটা আছে বা পিডিএফটা আছে, এটা শুধুমাত্র তোমরা জাস্ট একবার করে রিভিশন দেখবে, চোখে দেখবে ডেটা হিসেবে, তোমরা এটাকে মুখস্থ করবে না, ঠিক আছে? বাকি যা পড়াশোনা থাকবে সেটা তোমাদের এই ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে, ক্লাসেই তোমরা রেডি করে নেবে, আমি তোমাদের সেইভাবে রেডি করিয়ে দেবো। দেখো, ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট যদি পড়তে হয় তাহলে সবার প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। সবার প্রথমেই আমাদেরকে পড়তে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি এর বাংলা নাম কি স্যার? এর বাংলা নাম হচ্ছে ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি এর বাংলা নাম হচ্ছে ভৌত রাশি। 1 মিনিট। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি এর বাংলা নাম হচ্ছে ভৌত রাশি। ওকে, ভৌত রাশি কাদেরকে বলবো আমরা? ভৌত রাশি আমরা কাদেরকে বলবো? দেখো, ক্লাস 9 আমরা পড়েছি যে যেসব রাশিকে পরিমাপ করা যায় তাদেরকেই আমরা বলবো ভৌত রাশি, ঠিক আছে, বা ফিজিক্যাল কোয়ান্টিটি। দ্য কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি মেজার্ড, যেসব কোয়ান্টিটিকে আমি মেজার করতে পারবো সেই কোয়ান্টিটিগুলোই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেছে? যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই, তুমি ভালো করে বুঝতে পারবে। মনে করো তোমার দৈর্ঘ্য কত, তোমার হাইট কত। তো এই যে তোমার হাইটটা দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করছি, তো তাহলে দৈর্ঘ্য কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, বিকজ ইট ক্যান বি মেজার্ড। দৈর্ঘ্যকে আমরা মেজার করতে পারছি। তোমার ওজন কত, মেজার করতে পারছি, তাই না? ধরো নাও লাইট জ্বলছে এখন ঘরের মধ্যে, লাইটের ব্রাইটনেস কত, মেজার করব। ঘনত্ব কত, মেজার করব। এই যে কোয়ান্টিটিগুলো যেগুলোকে আমরা মেজার করতে পারছি সেগুলোকেই বলবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। অবভিয়াসলি ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্সের বিভিন্ন ফেনোমেনন, বিভিন্ন লগুলোর সূত্র মেনে চলবে, বিভিন্ন লগুলোকে মেনে চলবে। ফিজিক্যাল কোয়ান্টিটি বিভিন্ন ফিজিক্যাল ল, ফিজিক্সের যে লগুলো আছে সেই লগুলোকে মেনে চলবে, তাদেরকে বলবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমি তোমাকে কী কী বললাম? আমি বললাম লেন্থ, সাথে বললাম, আচ্ছা বলিনি, টাইম বলে দিচ্ছি এখন, মাস বলে দিচ্ছি, টাইম, মাস, লেন্থ, আর কি হতে পারে? ওয়েট, ঠিক আছে? আরও অনেক কিছু হতে পারে, ফোর্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি। দিজ আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। বুঝে গেছে আশা করি? এগুলো হচ্ছে এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি, দেখো ফিজিক্যাল কোয়ান্টিটির কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ফিজিক্যাল কোয়ান্টিটি আমি পরে আসি, ফিজিক্যাল কোয়ান্টিটি ইম্পর্টেন্ট পয়েন্টে পরে আসছি আমি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বুঝতে পারলে যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সব কোয়ান্টিটি যাদেরকে মেজার করা যাচ্ছে এবং যারা ফিজিক্সের বিভিন্ন লগুলোকে মেনে চলছে। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দিই যারা ফিজিক্যাল কোয়ান্টিটি না। যেমন রাগ, স্যাডনেস, দুঃখ, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ইমোশনাল যেসব ব্যাপারগুলো চলে আসবে সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, বিকজ এটা ফিজিক্সের ল মেনে চলে না, ঠিক আছে? আরেকটা রিজন তুমি দিতে পারো যে এদেরকে পরিমাপ করা যায় না। যেমন রাগের কথা যদি আমি বলি, আমার আজকে 10 কেজি দুঃখ হয়েছে, এরকম তো আমি বলি না,
10 কেজি দুঃখ হয়েছে আজকে, বলি না এরকম। তো আমরা কি করি, এইসব কোয়ান্টিটিকে কিন্তু আমরা গ্রেড দিয়ে থাকি, যে কম দুঃখ, বেশি দুঃখ, খুব একটা বেশি আজকে দুঃখ পাইনি আমি, ঠিক আছে। তো এইসব জিনিসগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না, বিকজ এদেরকে মেজার করা যাচ্ছে না, এদেরকে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া যাচ্ছে না, তাই জন্য আমরা এদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। আশা করি ডিফারেন্সিয়েশন বুঝে গেছো ফিজিক্যাল কোয়ান্টিটি কি। দেখো ডেফিনেশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার করে নাও যে ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কী। এবার দেখো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি মেজার করতে হয়, তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমার যা যা প্রয়োজন তার মধ্যে একটা থাকবে নিউমেরিক্যাল, একটা নাম্বার থাকবে, আর সাথে ইউনিট থাকবে। বুঝলাম না, নিউমেরিক্যাল সাথে ইউনিট থাকবে। মনে করো আমি তোমাকে বললাম যে তুমি আমার উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, তুমি আমার উপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, ধরো আমি তোমাকে এটা বললাম। তো এই জায়গাটায় খেয়াল করো, এই ফোর্সটাকে আমি কি লিখেছি, 10 সাথে নিউটন। 10 হচ্ছে সেই নিউমেরিক্যাল ভ্যালুটা, এবং নিউটন এটা হচ্ছে ইউনিট। তার মানে একটা নিউমেরিক্যালসের সাথে একটা ইউনিটকে আমি গুণ করে রাখছি, মাল্টিপ্লাই করে রাখছি। বোঝা গেছে? তাহলে এই যে ইউনিট ব্যাপারটা চলে আসলো, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমার দুটো জিনিসের প্রয়োজন পড়ছে, একটা নিউমেরিক্যালসের প্রয়োজন পড়ছে, আর একটা ইউনিটের মানে এককের প্রয়োজন পড়ছে। তো এই যে ইউনিট বা একক, এটার সম্পর্কে আমরা একটু পড়বো। ম্যাক্সিমাম জিনিসটা আমাদেরকে একক নিয়েই পড়তে হবে, কারণ ওভারঅল চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়ান্টিটিতে, প্রত্যেকটা রাশিতে আমাদেরকে একক পড়তেই হবে। বলের একক, ত্বরণের একক, বেগের একক, সময়ের একক, সরণের একক, ভরের একক, পৃষ্ঠটানের একক, সান্দ্রতাঙ্কের একক, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু একক পড়বই। তো সেই এককটাকে নিয়ে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো একক জিনিসটা কি, তাহলে একক জিনিসটা কি। দেখো একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি চুজেন টু মেজার সেম কাইন্ড অফ কোয়ান্টিটি। ভালো করে শুনে নাও, ইউনিট বা একক মানে হচ্ছে একটা ফিক্সড মান, একটা ফিক্সড ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমরা ওই জাতীয় অন্য কোনো রাশিকে পরিমাপ করব। বোঝা যাচ্ছে না? মনে করো তুমি মনে করো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে তুমি মনে করো লেন্থ মেজার করতে চাও, ঠিক আছে। 1 হাত, 2 হাত, এইভাবে তুমি মেজার করবে। আমার কাছে স্কেল নেই, আমি হাত দিয়ে মেজার করলাম। মনে রাখবে হাত দিয়ে মেজার করাটাকে কিউবিট বলা হয়, CUBIT, কিউবিট বলা হয়। তো আমি 1 হাত 2 হাত করে মেজার করলাম, কত হাত হলো? মনে করো আমার স্ক্রিনের লেন্থ হলো 3 হাত, ঠিক আছে। তাহলে এই যে আমি 1 হাত কিউবিট, এটাকে আমি ফিক্সড করে দিলাম। তার মানে এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা, এটা দিয়ে কিন্তু এখন আমি দৈর্ঘ্যকে পরিমাপ করব। যদি আমি যে ঘরের মধ্যে আছি সেই ঘরের যদি আমি দৈর্ঘ্য পরিমাপ করতে যাই, তাই 1 হাত 2 হাত করে আমি মেজার করতে শুরু করবো। তার মানে এটাকে আমি স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হিসেবে ধরে নিচ্ছি। যেহেতু আমি এটাকে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হিসেবে ধরে নিচ্ছি, তাই এটাই হয়ে গেল আমার ইউনিট। তাহলে ইউনিট কি? ইউনিট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট চুজেন টু মেজার দ্য সেম কাইন্ড অফ কোয়ান্টিটি। ওই ধরনের কোয়ান্টিটিকে মেজার করার জন্য যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্টটা, যে প্রমাণ মানটাকে আমরা ধরে নিচ্ছি, তাকেই বলছি আমরা একক বা ইউনিট। একটু বইয়ের ভাষাটা দেখে নাও। এই স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি চুজেন টু মেজার দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য সেম কাইন্ড ইজ কল্ড দ্য ফিজিক্যাল ইউনিট। ওকে, এবার দেখো ফিজিক্যাল ইউনিট রিলেটেড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ফিজিক্যাল ইউনিট রিলেটেড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, বলা হয়েছে ইট শুড বি ইজিলি রিপ্রোডিউসিবল অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। ভালো করে বুঝতে হবে এটা। ইজিলি রিপ্রোডিউসিবল মানে সহজেই যেন আমি ইউনিটটাকে তৈরি করতে পারি। যেমন আমি 1 হাত ফিক্সড করে দিলাম, সহজেই যেন একটা ইউনিট তৈরি করে নিতে পারি, সেরকম ইজিলি রিপ্রোডিউসিবল হতে হবে, সাথে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মানে কি? মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। এমন নয় যে আমি একটা, ধরো তুমি সায়েন্টিস্ট হয়ে গেছো, কোনো একটা ল্যাবরেটরি দিকে তুমি এক্সপেরিমেন্ট করছো, তোমার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, তুমি নিশ্চয়ই 1 হাত 2 হাত করে মেজার করবে না। তুমি কী করবে? মিটার, সেন্টিমিটার এইসব ইউনিট মেজার করবে, বিকজ মিটার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। সবাই মিটার এককে মেজার করে, বুঝতে পারলে? যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ল্যাঙ্গুয়েজ, সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো সেই রকম ইউনিটকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে। আমি নিজে ইচ্ছা মতো একটা ইউনিট তৈরি করে দিলাম, হতে পারে আমি 1 হাতের জায়গায় আমি হাফ হাতকে একটা ইউনিট হিসেবে ধরছি, যে এখান থেকে শুরু করে এই হাফ হাত এইটুকু হচ্ছে একটা ইউনিট। আমি এই যে চওড়াটা 1 বিদ্যা, এটাকে বিদ্যা বলে তো অনেকে, তো এই 1 বিদ্যা এইটুকুটাকে আমি একটা ডিস্টেন্স হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম ইউনিট হতে পারে, সেই জন্য ইউনিটকে অবশ্যই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে, একটু সহজ সরল হতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ইউনিটের ডেফিনেশন। আচ্ছা, যখন ইউনিট পড়লাম, তাহলে ইউনিট নিয়ে আমরা দুটো জিনিস পড়বো। মনে রাখবে সবসময় যে ইউনিট হচ্ছে 2 টাইপসের হয়ে থাকে। ইউনিটস 2 টাইপসের হয়ে থাকে। একটাকে বলি আমরা ফান্ডামেন্টাল ইউনিটস, একটাকে বলে থাকি আমরা ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটাকে বলে থাকি আমরা ডিরাইভড ইউনিটস। একটা ফান্ডামেন্টাল ইউনিটস, আর একটাকে বলে থাকি আমরা ডিরাইভড ইউনিটস, ঠিক আছে। ফান্ডামেন্টাল বাংলায় তোমরা পড়েছো মৌলিক একক এবং লব্ধ একক, মৌলিক একক এবং লব্ধ একক।
তো মৌলিক একক কাকে বলে এবং লব্ধ একক কাকে বলে আমি তোমাকে আগে একটু বেসিক জিনিস বলে দিই, তারপরে আমি নোটসে ঢুকছি, ঠিক আছে? শোনো, ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক বলতে বোঝায় যেসব একক অন্য কোনো এককের উপর ডিপেন্ড করে থাকে না। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে সেই সব কোয়ান্টিটিকে বোঝায় যেসব কোয়ান্টিটি অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে থাকে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো টাইম, সময়। আমি তোমাকে টাইম জিজ্ঞাসা করলাম, তুমি বললে 10:15, ঠিক আছে? তো এই 10:15 যে টাইমটা বললে, এটা কিন্তু ভরের উপর ডিপেন্ড করে নেই, এটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে নেই, এটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে নেই, তাই না? তোমাকে যদি আমি টাইম জিজ্ঞাসা করি, তুমি নিশ্চয়ই এটা বলবে না যে উত্তর দিকে 10:15 বাজছে আর পূর্ব দিকে 10:20 বাজছে, এমনটা তো তুমি বলবে না নিশ্চয়ই। তো সুতরাং টাইমকে উল্লেখ করার জন্য আর অন্য কোনো কোয়ান্টিটির প্রয়োজন পড়ছে না, অন্য কোনো কোয়ান্টিটির উপর টাইম ডিপেন্ডই করে নেই, সেই জন্য টাইম হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে ডিরাইভড কোয়ান্টিটি কি? ডিরাইভড কোয়ান্টিটি একটা এক্সাম্পল দিই, মনে করো বেগ। ডিরাইভড কোয়ান্টিটি একটা এক্সাম্পল দিই, মনে করো বেগ। বেগ মানে তুমি কি জানো বলো, কি জানো? সরণ বাই সময়, তাই তো? এটা তুমি জানো, সরণ বাই সময়। খেয়াল করে দেখো, বেগ ডিপেন্ড করছে দুটো কোয়ান্টিটির উপর, একটা সরণের উপর ডিপেন্ড করছে আর একটা সময়ের উপর ডিপেন্ড করছে। সরণ মানে দৈর্ঘ্য নিয়ে চলে আসছি আমি এখানে, আর সময় নিয়ে চলে আসছি। তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা বেগ, ভেলোসিটি, ইটস ডিপেন্ডস অন টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, সরণ অ্যান্ড টাইম। তো দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। সুতরাং বেগ কিন্তু একটা ডিরাইভড ইউনিট, বেগ হচ্ছে একটা ডিরাইভড কোয়ান্টিটি, ইউনিট নয় সরি, ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি, ঠিক আছে? তো তুমি বুঝে গেছো তাহলে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে এবং ডিরাইভড বা লব্ধ রাশি কাকে বলে, বুঝে গেছো? চলো এবার এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এখানে ডেফিনেশন দেওয়া আছে, দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিজ হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার আর কল্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ওকে, আচ্ছা মনে রাখবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এসআই সিস্টেমে, এসআই সিস্টেম জানি তো আমরা, দুটো সিস্টেম হয়, এসআই সিস্টেম, সিজিএস সিস্টেম। ওকে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এসআই সিস্টেমে 7টা আছে। কটা আছে? 7টা। দেখাচ্ছি 4টা, 7টা। কটা আছে? 7টা আছে। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এসআই সিস্টেমের টোটাল আছে 7টা। কি আছে 7টা? আমরা পড়ি এক এক করে। প্রথমেই পড়বো আমরা লেন্থ। প্রথমেই পড়বো লেন্থ। একটু নামগুলো শুনে নাও, তারপরে আমি ঢুকছি স্লাইডের মধ্যে। প্রথমে হচ্ছে লেন্থ, সেকেন্ড মাস মানে ভলিউম, মাস মানে হচ্ছে ভর, ঠিক আছে? থার্ড হচ্ছে টাইম, সময়। ফোর্থ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? আশেপাশে ঘরে দেখো তড়িৎ প্রবাহিত হচ্ছে তারের মধ্যে দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রা। 5 অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে পদার্থের পরিমাণ। 6 কি বলবো, 6 হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। 7 হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। এটা দিয়ে মেইনলি আমরা লাইটের ব্রাইটনেসকে মেজার করে থাকি, তীব্রতাকে মেজার করে থাকি, ঠিক আছে? লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। তোমরা ক্লাস 9-এ এগুলো পড়েছো, আমি জানি তোমরা এগুলো পড়েছো। তো সেই সব জিনিসগুলো এখানে একটুখানি রিকল হয়ে যাচ্ছে তোমাদের। দেখো তাহলে প্রথমেই আমরা পড়লাম কি লেন্থ, ঠিক আছে? লেন্থের যদি আমরা ইউনিট দেখি এসআই সিস্টেমে মিটার, আমরা এসআই সিস্টেমে ইউনিটগুলোকে মেইনলি মনে রাখার চেষ্টা করবো, আর বাকি যেগুলো দরকার পড়বে সেগুলোও করবো। লেন্থের ইউনিট হচ্ছে মিটার। মাস মানে কি জানি আমরা, ভলিউম। এর ইউনিট কি বলো? অবশ্যই কেজি, যেটাকে আমরা কিলোগ্রাম বলি। মিটারকে নর্মালি এম লেখা হয়, কিলোগ্রামকে কেজি লেখা হয়। আশা করি এগুলো সবাই জানো তোমরা। আচ্ছা নেক্সট আছে দেখো টাইম, সময়, সেকেন্ড, একে এস লেখা হয়। একটু মনে রাখবে, অনেকে সেকেন্ডকে এসি লিখে দাও, এটাই ইউনিট লেখার নিয়ম নয়। ইউনিট লেখার নিয়ম হচ্ছে শুধুমাত্র এস লিখতে হবে, ঠিক আছে? যদি তুমি সিম্বল দিয়ে লিখতে চাও, আদারওয়াইজ ফুল ফর্মে লিখতে হবে। ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক অ্যাম্পিয়ার, এবং একে আমরা এ দিয়ে প্রকাশ করি। আশা করি পড়ে নিয়েছো এগুলো ক্লাস 10-এ, ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো সব পড়া হয়ে গেছে, সেই জিনিসগুলোই। নেক্সট আছে থার্মোডাইনামিক টেম্পারেচার, নর্মালি টেম্পারেচার। তো টেম্পারেচারে অনেকগুলো একক তোমরা পড়েছো, ডিগ্রি সেলসিয়াস পড়েছো, ডিগ্রি ফারেনহাইট পড়েছো, কেলভিন পড়েছো। তো কেলভিনটাকে আমরা এসআই সিস্টেমে ধরে নিই, কে ফর কেলভিন। ওকে, নেক্সট আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ। কেমিস্ট্রিতে তোমরা পড়েছো পদার্থের পরিমাণ যে পরিমাপ করা হয়, সেটা কোন এককে পরিমাপ করা হয়? মোল এককে পরিমাপ করা হয়। এই জায়গায় তোমরা যে মিস্টেকটা করবে সেটা বলে দিই, মোল বানান হচ্ছে MOLE, বাট ইউনিট হিসেবে যখন লিখতে যাব তখন শুধুমাত্র MOL লিখতে হবে আমাকে। ওকে, তাহলে এই মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের একক। নেক্সট আছে লুমিনাস ইন্টেন্সিটি, যার বাংলা নাম হলো দীপন প্রাবল্য। বাংলা নাম কি বললাম? দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যকে মেজার করা হয় ক্যান্ডেলা দিয়ে, সিডি ক্যান্ডেলা দিয়ে মেজার করা হয়। পড়েছিলে না এগুলো সব? জানি এগুলো তোমরা সব পড়েছিলে। আচ্ছা এগুলো ডেফিনেশন পড়ার কোনো প্রয়োজন নেই, এই ইউনিটগুলোর যে ডেফিনেশন সাইডে দেওয়া আছে, এই ডেফিনেশনগুলো পড়ার কোনো প্রয়োজন নেই,
ঠিক আছে, একবার রিডিং দেখে রাখতে পারো কীভাবে ডেফিনেশন করেছে, বাট আমাদের ওভারঅল এইসব জানতে হবে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কটা পড়লাম? ফান্ডামেন্টাল ইউনিট বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা 7টা পড়লাম। 7টা কোয়ান্টিটি আছে যারা ফান্ডামেন্টাল, এবং তাদের ইউনিটগুলো ফান্ডামেন্টাল ইউনিট। এবার এই 7টা কোয়ান্টিটি বাদ দিয়ে বাকি যত কোয়ান্টিটি আছে সব কোয়ান্টিটি কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি। সব কোয়ান্টিটি ডিরাইভড কোয়ান্টিটি মানে লব্ধ রাশি। তাহলে এই 7টা মুখস্থ রাখলেই আবার চলবে। একটু আমার সাথে বলে নেওয়ার একবার লাস্ট। প্রথমেই হচ্ছে লেন্থ, তারপরে টাইম, তারপরে মাস। এই তিনটা তো মনে থাকবে, লেন্থ, টাইম, মাস। নেক্সট মনে থাকবে ইলেকট্রিক কারেন্ট, তারপরে মনে থাকবে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, তারপরে মনে থাকবে টেম্পারেচার, আর তারপরে মনে থাকবে লুমিনাস ইন্টেন্সিটি। এই 7টা কোয়ান্টিটি ছাড়া বাকি যত কোয়ান্টিটি তোমার কানে আসবে সব কোয়ান্টিটি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ক্লিয়ার? ইজি, কঠিন কিচ্ছু নেই। ওকে, এবার আমরা পড়ব সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। দেখো, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি পড়ার আগে আমাকে একটু বুঝে নিতে হবে ইউনিটলেস কোয়ান্টিটি। ইউনিটলেস কোয়ান্টিটিটা আমাকে একটু বুঝে নিতে হবে। ইউনিটলেস কোয়ান্টিটি কাদেরকে বলে? ওয়ান মিনিট। হ্যাঁ, ইউনিটলেস কোয়ান্টিটি কাদেরকে বলবো একটুখানি ভালো করে শুনবে। যেসব কোয়ান্টিটির ইউনিট নেই, ভদ্র ভাষা, বইয়ের ভাষা শুনো, যেসব কোয়ান্টিটি সেম কাইন্ড অফ কোয়ান্টিটির রেশিও, একই জাতীয় রাশির অনুপাত, সেই সব রাশির কোনো একক নেই, এবং এদেরকে বলি আমরা এককবিহীন রাশি বা ইউনিটলেস কারেন্ট। বুঝতে পারলাম না? একটা এক্সাম্পল দিই। তোমরা এইটা পড়েছো, মনে করে দেখো তো, আপেক্ষিক গুরুত্ব। তোমরা আপেক্ষিক গুরুত্ব পড়েছো? ভুলে গেছো? আমি বলে দিই। আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে যে পদার্থের আপেক্ষিক গুরুত্ব বের করছি সেই পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। ভুলে গিয়ে থাকলে একটুখানি দেখে নাও যে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। দেখতে পাচ্ছ? ওকে, তো এইখানে দেখো ওপরেও আছে ঘনত্ব, নিচেও আছে ঘনত্ব একক যদি বসায় ক্যান্সেল আউট হয়েই যাবে। আর যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কোনো একক থাকবে না, তার মানে এটার কোনো একক নেই। এটা হলো একটা এককবিহীন রাশি। তো একটা এককবিহীন রাশির এক্সাম্পল তুমি পেয়ে গেলে আপেক্ষিক গুরুত্ব। এছাড়া আরও কয়েকটা পাবে, বিকৃতি পাবে, আসবো এগুলো ধীরে ধীরে, পুরো চ্যাপ্টার আছে 11-এ আমাদের। ওকে, তো আপেক্ষিক গুরুত্ব দেখতে পেলাম দুটো সেম কাইন্ড অফ কোয়ান্টিটি রেশিও হয়, এর কোনো ইউনিট নেই। তাহলে ইউনিটলেস কোয়ান্টিটি তাদেরকে বলবো যারা সেম কাইন্ড অফ কোয়ান্টিটি রেশিও। ঠিক আছে, কিন্তু সাপ্লিমেন্টারি কাকে বলবো আমরা? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। দেখো, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিটা হচ্ছে একটা এক্সেপশন। কী ধরনের এক্সেপশন এটা? কিছু কোয়ান্টিটি আছে যারা সেম কাইন্ড অফ কোয়ান্টিটি রেশিও, দো দে পজেস সাম ইউনিটস, তবুও তাদের কিছু ইউনিট আছে, তাদেরকেই বলবো আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। বুঝতে পারলে? কিছু এক্সেপশন, যেসব কোয়ান্টিটি সেম কাইন্ড অফ কোয়ান্টিটি রেশিও তাদের ইউনিট হয় না, কিন্তু দুটো এমন কোয়ান্টিটি আছে যারা সেম কাইন্ড অফ কোয়ান্টিটি রেশিও হওয়া সত্ত্বেও তাদের ইউনিট আছে, তো তাদেরকেই আমরা বলবো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, বা বাংলাতে বলবো আমরা এটাকে পরিপূরক একক। বাংলাতে বলবো আমরা এটাকে পরিপূরক একক। তো এরকম দুটো কোয়ান্টিটি কী আছে? দুটো হচ্ছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যাকে আমরা কোণ বলে থাকি বাংলাতে, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যাকে আমরা ঘন কোণ বলে থাকি। আচ্ছা, কোণ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ঘন কোণ সম্পর্কে আইডিয়া খুব একটা নেই, কারো কারো হয়তো আছে, যারা 12 পড়ে দিয়েছো তাদের হয়তো আছে। তো আমি বলে দেবো, দুটোই বলে দেবো, শোনো ভালো করে। কোণ নর্মালি আমরা বুঝি যে দুটো স্ট্রেট লাইন কোনো একটা পয়েন্টে যদি টাচ করে তাহলে এদের মধ্যে যে গ্যাপটা এরকমভাবে আমরা মেজার করে থাকি, আর এই অ্যাঙ্গেলটাকেই আমরা মেজার করি, এটাকেই আমরা মেজার করি অ্যাঙ্গেল দিয়ে, যাকে আমরা বলে থাকি থিটা। তোমরা ছোটোবেলায় পড়েছো যে থিটা মানে কোণ ইজ ইকুয়াল টু বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, তোমরা এটা পড়েছো। ওকে, খেয়াল করে দেখো, এই যে বৃত্তচাপ এটা মানে তো একটা দৈর্ঘ্যই, আর ব্যাসার্ধ এটাও দৈর্ঘ্যই, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কোনো ইউনিট থাকার কথা, ইউনিটলেস। বাট এখানে এর একটা একক আছে, আশা করি তোমরা পড়েছো, ডিগ্রি এককে মেজার করে থাকো, আবার কোন এককে মেজার করে থাকো, রেডিয়ান এককেও মেজার করে থাকো। তো এই যে একক আছে সেই জন্য এরা এক্সেপশন হয়ে গেল, এদেরকে আমরা বলছি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। ঠিক আছে, তো কোনকে আমরা মেজার করি কিভাবে? কোনকে আমরা মেজার করি রেডিয়ান দিয়ে, RAD, র্যাড লিখে। এবং এটা মেজার করার নিয়ম কি? অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখানে ডি দিয়ে লিখেছে, একটু বোঝার চেষ্টা করতে হবে। এটা ডিটা আমরা ইউজ করি নর্মালি খুব ক্ষুদ্র বোঝানোর জন্য, ঠিক আছে, ছোটো বোঝানোর জন্য আমরা ডিটাকে ইউজ করে থাকি। এইটুকু আপাতত জেনে রাখো, ওভারঅল ফিজিক্স যখন আসবে ধীরে ধীরে বুঝে যাও।
ডেরিভেটিভ করবো, সব কিছু বুঝিয়ে যাবো। ডি থিটা ইকুয়াল টু ডিএস বাই আর। অসুবিধা আছে? নেই? ওকে, তাহলে কোণটা যখন বুঝে গেলে এবার একটু ঘনকোণটাকে বোঝার চেষ্টা করি। ঘনকোণ তো নতুন টার্ম। ঘনকোণ জিনিসটা কি? দেখো ঘনকোণ তুমি এরকমভাবে ইমাজিন করো, একটা বরের টোপর ইমাজিন করে নাও। এই হলো একটা বরের টোপর, এইখানে সাম এরিয়া কভার করছে, কিছুটা এরিয়া আছে এই জায়গাটা, এই সার্কুলার যে সারফেসটা একটা এরিয়া আছে। তুমি একটা ঠোঙাকেও ইমাজিন করতে পারো, ঠিক আছে, শঙ্কু আকৃতির যে কোনো একটা শেপকে তুমি ইমাজিন করতে পারো। তো এই যে 2 ডাইমেনশনাল সারফেসটা দেখতে পাচ্ছ, এই 2 ডাইমেনশনাল সারফেসটা এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যেটা দেখতে অনেকটা 3 ডাইমেনশনাল লাগবে, যেটা দেখতে অনেকটা 3 ডাইমেনশনাল লাগবে, ঠিক আছে। আমি একে অতটা ভালো বোঝাতে পারবো না, অনেকটা 3 ডাইমেনশনাল লাগবে। মানে তুমি এরকম ইমাজিন করো, একটা বরের টপরকে ইমাজিন করো না, ওপরটা সার্কুলার তল আছে, এবার এই সার্কুলার তলটা সেন্টারে মানে একদম শীর্ষবিন্দুতে একটা তল দিয়ে ঢেকে দিচ্ছে না, এই যে তলটা দেখো, এটা একটা 3 ডাইমেনশনাল তল ক্রিয়েট করছে। তো এই যে 3 ডাইমেনশনাল তলটা ক্রিয়েট করছে, এটাকে যে আমরা পরিমাপ করছি সেই রাশিটাকে বলা হচ্ছে ঘনকোণ, ঠিক আছে। তো ঘনকোণ আমরা কী করে মেজার করব? ঘনকোণ মেজার করার নিয়ম দেখো, যদি আমি এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করি, এই চিহ্নটাকে ওমেগা বলে, তোমরা ছোটোবেলায় ওহম হিসেবে এটাকে চিনে এসেছো। এটা অ্যাকচুয়ালি গ্রিক অক্ষর যার নাম হচ্ছে ওমেগা, যেমন আমরা এবিসিডি পড়ি তেমন এটার নাম হচ্ছে ওমেগা। তো এই ওমেগাটাকে যখন আমি লিখবো, এইভাবে লিখবো যে এটার যদি এরিয়া এস হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, এই যে এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে লিখবো এস বাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। এটাকে এইভাবে লিখেছে দেখো, ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কোয়ার। এটাকেই বলবো আমরা ঘনকোণ। বুঝতে পেরেছো ঘনকোণটা কি? 3 ডাইমেনশনাল একটা কোণ টাইপের। তো এটার একক হচ্ছে স্টেরেডিয়ান এবং একে প্রকাশ করা হয় নর্মালি এসআর লিখে, একে প্রকাশ করা হয় নর্মালি এসআর লিখে, স্টেরেডিয়ান, এটাকে প্রকাশ করা হয় এসআর লিখে। বোঝা গেল সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কটা? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো। কি কি? একটা প্লেন অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেল। কোণ এবং ঘনকোণ। কোণকে মেজার করি রেডিয়ানে, ঘনকোণকে মেজার করি স্টেরেডিয়ানে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার নেক্সট চলে আসো। দেখো অনেক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়লাম, এবার একটু ডিরাইভড কোয়ান্টিটিকেও পড়ে নিই। ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে কি কি আছে দেখো, ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে কি কি আছে? ডিরাইভড কোয়ান্টিটি বলছে সেই সব কোয়ান্টিটি যারা অন্য কোনো কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে থাকে বা এক বা একাধিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি হয়েছে, তাদেরকেই বলবো আমরা ডিরাইভড কোয়ান্টিটি। তো এরকম ডিরাইভড কোয়ান্টিটি যদি এক্সাম্পল তুমি আমার কাছে চাও, তাহলে আমি কয়েকটা এক্সাম্পল বলে দিচ্ছি। ও দেওয়াই আছে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, আর কি দিব বলো, আর কি দিব, ইলাস্টিসিটি, যারা পড়নি এগুলো ধীরে ধীরে পড়বে, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, এগুলো, পৃষ্ঠটান, আরও অনেক টার্ম আছে, পৃষ্ঠটান, আর কি বলতে পারি, কত এক্সাম্পল দেবো, প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু আপাতত মনে করতে পারছি না। ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম হতে পারে, ঠিক আছে, টর্ক হতে পারে, অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে পারে। ক্লিয়ার হচ্ছে? এরকম প্রচুর ইউনিট, মোট কথা ওই 7টা ইউনিট, 7টা কোয়ান্টিটি বাদ দিতে গেলে যত কোয়ান্টিটি আমার মাথায় আসবে অল আর ডিরাইভড কোয়ান্টিটিস অথবা লব্ধ রাশি। হয়ে গেল। আচ্ছা, এবার আছে সিস্টেম অফ ইউনিটস। হোয়াট ইজ সিস্টেম অফ ইউনিটস? দেখো সিস্টেম অফ ইউনিটস মানে হচ্ছে ইউনিটের পদ্ধতি। কতগুলো ইউনিটের পদ্ধতি? অনেক পদ্ধতি আছে, এক একজন এক এক রকম তৈরি করতে পারে। আমি আমার নিজের মতো একটা ইউনিটের পদ্ধতি তৈরি করতে পারি। তো আমরা এখানে পড়বো কোনগুলো? দেখো এখানে কয়েকটা আছে, সবগুলো পড়ার দরকার নেই। যেমন সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেম, এই দুটোকে ভালো করে পড়তে হবে। সিজিএস সিস্টেম কোনটা? যে সিস্টেমে আমরা ইউনিট, লেন্থের ইউনিটকে সেন্টিমিটার নিয়ে থাকি, ভরের ইউনিটকে গ্রাম নিয়ে থাকি এবং সময়ের এককে সেকেন্ড নিয়ে থাকি, সেই ইউনিটটার নাম হচ্ছে সিজিএস। সিজিএস। আর মাথায় রাখবে সিজিএস সিস্টেমে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তিনটেই আছে, লেন্থ, মাস, টাইম। লেন্থ, মাস, টাইম, এই তিনটে কোয়ান্টিটি দিয়েই আমরা মেজার করে থাকি, ঠিক আছে। ওকে, তারপরে আচ্ছা এমকেএসটা একটু বলে দিই। এমকেএস সিস্টেমটা কি? এমকেএস সিস্টেম হচ্ছে যে সিস্টেমে আমরা মিটার এককে দৈর্ঘ্য পরিমাপ করি, কেজি এককে ভর পরিমাপ করি এবং সেকেন্ড এককে আমরা সময়কে পরিমাপ করি, তাকেই বলছি আমরা এমকেএস, ঠিক আছে। তো প্রথমত এই তিনটে কোয়ান্টিটি ফান্ডামেন্টাল হিসেবে ছিল, পরে এসআই সিস্টেম যখন আসলো আরও বাকি 4টাকে নিয়ে টোটাল 7টাকে বলা হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো ওই বাকি 4টা কোয়ান্টিটিকেও যখন ঢুকিয়ে দেবো তখন যে সিস্টেমটা হবে তাকে বলবো আমরা এসআই সিস্টেম। তার মানে এমকেএস সিস্টেমেরই একটা মানে কি বলবো বিবর্ধিত রূপটাই হচ্ছে এসআই সিস্টেম। এসআই ফর ইন্টারন্যাশনাল সিস্টেম, এস আগে আই পরে, তবুও নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। তো এই ইন্টারন্যাশনাল সিস্টেম, এখানে লেন্থকে মেজার করা হচ্ছে মিটার, মানে এমকেএস এর মতো,
ভরকে মেজার করা হচ্ছে কেজি, টাইমকে মেজার করা হচ্ছে সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টকে অ্যাম্পিয়ার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে মোল, টেম্পারেচারকে কেলভিন, লুমিনাস ইন্টেন্সিটিকে ক্যান্ডেলা। এই যে 7টা ইউনিট এদেরকে নিয়ে তৈরি হচ্ছে এসআই সিস্টেম। ক্লিয়ার? ওকে, বাকি যত ডিরাইভ কোয়ান্টিটি আছে সবার ইউনিটকে আমরা এই এসআই সিস্টেমের ইউনিটের আকারেই লিখবো। আচ্ছা, এফপিএস সিস্টেমটাতে দৈর্ঘ্যকে ফুট এককে মেজার করা হয়, ভরকে পাউন্ড এককে মেজার করা হয়, আর সময়কে সেকেন্ড। ফুট তো আমরা নিজেদের হাইট মেজার করার ক্ষেত্রে বলে থাকি 5.6, 5.5, 6 ফিট এরকম বলে থাকি। আর পাউন্ড যেটা, সেটা ভর পরিমাপ করার একক, সাধারণত আমরা ইউজ করি না, এগুলো ব্রিটিশ একক। কিন্তু আমরা কেকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, হাফ পাউন্ড কেক, ফুল পাউন্ড কেক এগুলো বলে থাকি, 1 পাউন্ড কেক। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যাই হোক, এগুলোর ব্যবহার খুব কম, তবে জেনে রাখাটা ভালো। আচ্ছা, এবার শুরু হচ্ছে এই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমার মেনলি কাজে লাগবে ওভারঅল ফিজিক্সে মেনলি কাজে লাগবে। একদম আমার কথা বিশ্বাস করো, একদম মাথার মধ্যে ঢুকে না। এখন এইটুকু পর্যন্ত আমি যা যা করাবো এখন, এইটুকু ওভারঅল প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কাজে লাগবেই লাগবে। আর এইখানে গিয়ে কিন্তু মিস্টেকটা হয়। তার কারণ কি বলো তো, তোমরা প্রথমত ল্যাঙ্গুয়েজ পড়ো যে কোনো ফিজিক্সের কোশ্চেনে, ল্যাঙ্গুয়েজটা বুঝতে তো সময় লাগে। যদি সেটা বুঝে যাও, ওর মধ্যে ফিজিক্সের কী কনসেপ্ট আছে সেটা আগে বোঝার চেষ্টা করো। ফিজিক্সের কনসেপ্ট যদি বুঝে যাও, তারপরে তোমাকে ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। আর এই ক্যালকুলেশন পার্টটাতে তোমাকে হেল্প করবে এই জিনিসগুলো, যদি এগুলো ম্যাথামেটিক্সের টার্ম। ঠিক আছে, এবার এগুলো যদি তুমি না পারো তাহলে কিন্তু ওই ক্যালকুলেশনে গিয়ে আটকিবে, দেখবে পাশের জন্য তোমার তাড়াতাড়ি করে নিচ্ছে, তুমি করতে পারছো না, একই টিচারের কাছে পড়ো, এমনটা হতেই পারে। তো সুতরাং এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে মাথায় ঢুকে নাও, তোমার ম্যাথেও কাজে লাগবে, ওভারঅল লাইফেও তোমার কাজে লাগবে। শোনো কী কী আছে এখানে। আমরা কিছু প্র্যাকটিক্যাল ইউনিট পড়ব। প্র্যাকটিক্যাল ইউনিট ইন দ্য সেন্স যেসব ইউনিট এসআই সিস্টেম, সিজিএস সিস্টেমের মধ্যে নেই, তবু আমরা ইউজ করে থাকি। যেমন তোমাকে যদি আমি লেন্থ মেজার করার কথা বলি, তুমি মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলোই জানো। ঠিক আছে, এছাড়াও লেন্থ মেজার করার একক আছে আলোকবর্ষ, লাইট ইয়ার, পারসেক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ফার্মি, অ্যাংস্ট্রম, এইসব জিনিসগুলো আছে, মাইক্রোমিটার, পিকোমিটার এগুলো আছে। তো কখন আমরা এগুলো ইউজ করি, মনে করো এইটুকু লেন্থ মেজার করতে হবে, মিটার এককে মেজার করে দিলাম। বাট আমি যদি দুটো পরমাণুর মধ্যে মেজার করতে চাই, পরমাণুর মধ্যে ডিস্টেন্স মিটার এককে মেজার করলে গেলে নাম্বারটা কেমন হয়ে যাচ্ছে না, এটা কেমন অগোছালো নাম্বার হয়ে যাচ্ছে, আর বিশাল বড় একটা ডিজিট মনে রাখতে হবে। ওই জন্য ওইখানে আমরা কী করবো, ছোটো ছোটো ইউনিট ইউজ করবো। তো সেই ছোটো ইউনিটগুলো হিসেবে মাইক্রোমিটার আছে, পিকোমিটার আছে, অ্যাংস্ট্রম আছে, ফার্মি আছে, এক্স ইউনিট আছে, এইসব জিনিসগুলো আমাকে পড়তে হবে। ক্লিয়ার? তো এই ইউনিটগুলোর কনভার্সনগুলো একটু আমরা দেখে নিই। দেখো, অনেকেই জানো, আমি জানি যে 1 মাইক্রোমিটার যদি বলা হয় তাহলে এটা হবে 10 পাওয়ারে -6 মিটার। 1 মাইক্রোমিটার বললে 10 পাওয়ারে -6 মিটার। আশা করি অনেকে জানো, এগুলো ক্যালকুলেশন করেছো। আচ্ছা, 1 ন্যানোমিটার যখন বলা হবে তখন বলা হবে 10 পাওয়ারে -9 মিটার। খুব ইজি, ন্যানো থেকে 9, ন্যানো থেকে 9 মনে থেকে যাবে। আচ্ছা, তারপরে আছে 1 অ্যাংস্ট্রম, তোমাদের এই নোট দেখে আমি বলছি। 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম যদি আসে তাহলে আসবে 10 পাওয়ারে -10 মিটার। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 পাওয়ারে -10 মিটার। তুমি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাইলে 10 পাওয়ারে -8 সেন্টিমিটার হবে। এক কাজ করো, তুমি শুধু 10 পাওয়ারে -10টাই মনে রাখো, ইজি হবে, তাহলে গুলিয়ে যাবে না কোনটা সেন্টিমিটার আর কোনটা মিটারে। এ দেখো, একের পিছনে এই এর শূন্যটাকে বসিয়ে দিয়েছি, এরকমভাবে আমি ভাববো যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 পাওয়ারে -10 মিটার। ওকে, আরও অনেক ইউনিট আছে লেন্থের, আমরা পড়বো। যেমন কয়েকটা আমি তোমাকে বলে দিচ্ছি আরও। 1 ফেমটোমিটার, এফএম বা ফার্মি বলা হয় এটাকে, 1 ফেমটোমিটার, এটা মানে হচ্ছে 10 পাওয়ারে -15 মিটার। ঠিক আছে, তারপরে তুমি পাবে 1 পিকোমিটার, এটা মানে হচ্ছে 10 পাওয়ারে -12 মিটার। ঠিক আছে, এই যে ইউনিটের কনভার্সনগুলো, এগুলো কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, খুব কাজে লাগবে, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো তোমরা। আচ্ছা, নেক্সট দেখো আর কি আছে, মাসের ক্ষেত্রে একটু পড়ি। আচ্ছা, লেন্থের এই ইউনিটগুলো কোথায় আছে, আছে, পাবো, এই নিচের দিকে যাবো আরও পাবো। ঠিক আছে, মাসের কিছু ইউনিট আছে, দেখো মাসের ইউনিট মেট্রিক টন। 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি, দেখতেই পাচ্ছ 1000 কেজি। আর 1 টন মানে 1000 কেজি, মানে একই। মেট্রিক টনের শর্ট ফর্মই হচ্ছে টন, ভয় পাবে না একদম, মেট্রিক টন আর টন একই কথা। ঠিক আছে, এছাড়াও 1 পাউন্ড আছে, খুব একটা প্রয়োজন পড়ে না, তবুও দেখে রাখো। হ্যাঁ, এএমইউটা খুব প্রয়োজন পড়ে। 1 এএমইউ, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এএমইউ এর ফুল ফর্ম কি, অ্যাটমিক মাস ইউনিট। 1 এএমইউ মানে হচ্ছে 1.66 × 10 পাওয়ারে -23 কেজি। 1.66 10 পাওয়ারে -23 কেজি, বোঝা গেছে? তো এইটা হচ্ছে তোমার এএমইউ, পারমাণবিক ভর মেজার করা হয় এই এককটা দিয়ে। ক্লিয়ার এতটুকু? ওকে। আচ্ছা, ভলিউমের একক
ব্যবহারিক একক একটা আছে লিটার, আমরা সাধারণত ঘনমিটার ঘন সেন্টিমিটার বুঝি। তো এখানে 1 লিটার মানে মনে রাখবে 1 ডেসিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার। 1 লিটার মানেই হচ্ছে 1 ঘন ডেসিমিটার। আর এর সাথে যদি রিলেশন দেখতে হয় যে 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 1000 লিটার। 1 মিটার ইকুয়াল টু কি 1000 লিটার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ফোর্সের কিছু ইউনিট আছে ডাইন আর নিউটনের মধ্যে, এটা সবাই জানো। 1 নিউটন সমান 10 পাওয়ারে 5 ডাইন, তাই না? সবার মুখস্থ হয়ে গেছে এটা। আচ্ছা, 1 কেজি ফোর্স, এটাও অনেক সময় কাজে লাগে, একটু ভালো করে শুনে নাও। কেজি ফোর্সের সাথে অনেকেই পরিচিত নেই তোমরা। 1 কেজি ফোর্সটা কি? কেজি ফোর্স মানে হচ্ছে যত কেজি বলবে তার উপর যে ওয়েট কাজ করে সেটাই হচ্ছে ওই ফোর্সটা। ধরো তোমার ওয়েট কত, ধরে নিচ্ছি আমি তোমার ওয়েট 60 কেজি, তাহলে 60 কেজি ফোর্স এটা মানে বোঝাচ্ছে তোমার উপরে যে ওয়েট কাজ করবে 60 × 9.8 নিউটন। বোঝা গেল? কেজি ফোর্স থেকে নিউটনে যেতে গেলে কী করতে হচ্ছে, তো এটা এখানে লিখেছে কেজি ফোর্স থেকে নিউটনে গেলে 9.8 মাল্টিপ্লাই করতে হচ্ছে। ক্লিয়ার এতটুকু? ওকে, ইউনিট কনভার্সন বুঝে গিয়েছো। প্রেসারের ক্ষেত্রে মনে রাখবে কয়েকটা, যেমন পাস্কালটা মনে রাখবে, পাস্কাল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, অ্যাটমসফেরিক একটা প্রেসার আছে, এটিএম বলা হয় এটাকে শর্টে। এটিএম মানে ওই তোমার অটোমেটেড, কী বলে ওটাকে, ভুলে গেলাম ফুল ফর্মটা, এটিএম, যাই হোক, টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন। তো সেই অটোমেটেড টেলার মেশিন নয়, এখানে এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। এই অ্যাটমসফেরিক প্রেসার মানে কত? 76 সেমি পারদস্তম্ভের চাপ, মানে 1.01 10 পাওয়ারে 5 পাস্কাল। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে, এই ভ্যালুগুলো মুখস্থ করে নেবে। আচ্ছা, নেক্সট এবার দেখো ওয়ার্ক এনার্জির ক্ষেত্রে। ওয়ার্ক এনার্জির ক্ষেত্রে আমরা জানি একটা ইউনিট আছে, সেটা হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে আর্গ। তো 1 জুল মানে, পারবে তো নাকি, 10 পাওয়ারে 7 আর্গ। 1 জুল মানে 10 পাওয়ারে 7 আর্গ। ওকে, এছাড়া কিলোওয়াট বলে একটা ইউনিট আছে, এটা সম্পর্কে একটু বলে দিই আমি তোমাদেরকে, ক্লাস 10-এ তোমরা এটা পড়েছো। কিলোওয়াট, এটা দেখো পাওয়ার ইন্টু টাইম আছে। কিলোওয়াট হচ্ছে পাওয়ার মানে ক্ষমতা, আর আওয়ার মানে হচ্ছে টাইম। পাওয়ার ইন্টু টাইম মানে তুমি এখানে এনার্জি পেয়ে যাচ্ছ বা ওয়ার্ক ডান পেয়ে যাচ্ছ। এটাকে যদি তুমি এসআই সিস্টেমে কনভার্ট করতে যাও, তুমি এইভাবে লিখবে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, এটাই তো লিখবে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। আচ্ছা, এটাকে যদি তুমি সাজিয়ে লিখো, তুমি এরকম লিখতে পারো 3.6 10 পাওয়ারে 6 ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল। ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল, তার মানে 1 কিলোওয়াট ঘন্টা মানে 3.6 10 পাওয়ারে 6 জুল, এটা এখানে লিখেছে। আচ্ছা, এটার আর একটা নাম আছে কিলোওয়াটের, কেউ বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কিলোওয়াট আওয়ার এর আর একটা নাম কী ছিল। ক্লাস 10-এ তোমরা পড়েছো আর প্রচুর প্রবলেম করেছো, আমি বলে দিচ্ছি তড়িৎ শক্তিতে ছিল এই জিনিসটা। তো তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানাও যে কিলোওয়াট আওয়ার এর আর একটা নাম কী, এবং তার ফুল ফর্ম যদি জেনে থাকো তো সেটাও বলবে ফুল ফর্মটা কী। ওকে, এতটুকু ক্লিয়ার হয়ে গেল তবে। আচ্ছা, পাওয়ারের ক্ষেত্রে কী আছে? পাওয়ারের ক্ষেত্রে একটা মনে রাখবে হর্স পাওয়ারটা। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। কখনো কখনো হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করতে হতে পারে, কখনো কখনো ওয়াট থেকে হর্স পাওয়ারে কনভার্ট করতে হতে পারে। ওকে, তাহলে এই ছিল তোমার ইউনিটের কনভার্সন। আর কয়েকটা যেগুলো আমি বলছিলাম, যেমন ফার্মি দেখো এখানে বলে দিয়েছে। আচ্ছা, এক্স রে ইউনিটটা আমি বলিনি, 10 পাওয়ারে -13 মিটার এটা। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটাকেও বলিনি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে 1.49 10 পাওয়ারে 11। এই ইউনিটটা এটা হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু সান অ্যান্ড আর্থের মধ্যে যে ডিস্টেন্স, ঠিক আছে, অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ, এদের মধ্যে যে ডিস্টেন্স তাকে অ্যাপ্রক্সিমেট করবো, সেটা হচ্ছে 1.49 10 পাওয়ারে 11 মিটার। আশা করি বুঝতে পারছো। ভালো লাগছে ক্লাস? ওকে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আচ্ছা, এছাড়াও দৈর্ঘ্যের একটা বড় একক আছে যাকে বলছি আমরা লাইট ইয়ার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটাও বড় একক, লাইট ইয়ার হচ্ছে একটা বড় একক। লাইট ইয়ার কি? 9.46 10 পাওয়ারে 15 মিটার। আলোকবর্ষ, ওই সেই আলোকবর্ষ যে আলোকবর্ষ দিয়ে তোমরা গান শুনেছো, সেই আলোকবর্ষ এটাই। 1 লাইট ইয়ার মানে হচ্ছে 9.46 10 পাওয়ারে 15 মিটার, মানে অনেকটা ডিস্টেন্স, অনেকটা। নেক্সট হচ্ছে পারসেক, দৈর্ঘ্যের বৃহত্তম একক কী পড়েছিলাম? পারসেক, ঠিক আছে। পারসেক মানে কত দেখো 3.26 লাইট ইয়ার। পারসেক মানে কত? 3.26 লাইট ইয়ার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কী কী পড়লাম? আজকে আমরা পড়লাম ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি সেই সব কোয়ান্টিটি যাদেরকে মেজার করা যায়, একটু রিকল করে নিচ্ছি, ফটাফট শুনে নাও। ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য কোয়ান্টিটিজ দ্যাট ক্যান বি মেজার্ড। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা প্রকাশ করি নিউমেরিক্যাল মাল্টিপ্লাইড ইউনিট। তারপরে আমরা ইউনিটের ডেফিনেশন পড়লাম, ইউনিটস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি চুজেন টু মেজার দ্য সেম কাইন্ড অফ কোয়ান্টিটি। ওকে, এবার ইউনিট আমরা পড়লাম 2 টাইপস, ফান্ডামেন্টাল, ডিরাইভ। ফান্ডামেন্টালে 7টা কোয়ান্টিটি পড়লাম, লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড টেম্পারেচার। 7টা কোয়ান্টিটি ইউনিট পড়লাম। তারপরে বললাম আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির মধ্যে 2টো কোয়ান্টিটি পড়লাম, এরা ইউনিটলেস হওয়া সত্ত্বেও এদের ইউনিট আছে,
তাই তো? প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলের ইউনিট বললাম আমরা রেডিয়ান, সলিড অ্যাঙ্গেলের ইউনিট বললাম স্টেরেডিয়ান। ক্লিয়ার হচ্ছে? একদম ক্লাসেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, ভালো করে দেখো, বাড়িতে শুধু একটু রিভাইজ করে নেবে। তারপরে কি থাকবে? তারপরে বললাম ডিরাইভড কোয়ান্টিটি, যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, যেমন ফোর্স ইকুয়াল টু এফ ইন্টু এফ ইকুয়াল টু এম এর উপর ডিপেন্ড করছে, এর উপর ডিপেন্ড করছে। তারপরে আমরা কি পড়লাম? তারপরে ইউনিটের কনভার্সনগুলো পড়লাম, তাই তো? ইউনিটের কনভার্সনগুলো তোমরা দেখে নেবে, আমি আর বলছি না। আচ্ছা, ইউনিটের কনভার্সন বলতে তোমার লেন্থের ক্ষেত্রে দেখলাম, ফোর্সের ক্ষেত্রে দেখলাম, ওয়ার্ক এনার্জির ক্ষেত্রে দেখলাম, তাই তো? তারপরে প্রেসারের ক্ষেত্রে দেখলাম। এই যে ইউনিট কনভার্সনগুলো করলাম, এই ইউনিট কনভার্সনগুলো পড়ে নেবে। আজকের ক্লাসের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি এবং সেই ইউনিট কনভার্সনগুলো। ইউনিট কনভার্সনগুলো পরীক্ষায় তোমাকে ডিরেক্ট দিবে না, তোমাকে জিজ্ঞাসা করবে না 1 ফার্মি মানে কত মিটার, কিন্তু যে প্রবলেমগুলো দিবে সেই প্রবলেমগুলোতে 1 ফার্মি থাকতে পারে, তো সেখানে তোমাকে কনভার্সন করে নিতে হবে। বুঝতে পেরেছো? একদম বেসিক জিনিস। এই জিনিসগুলো না জেনে তুমি কিন্তু ফিজিক্সের কোনো চ্যাপ্টারই ভালো মতো করে বুঝতে পারবেই না। বোঝা গেল? আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে তোমরা জেনপাস ইউজির ক্লাস পেয়ে যাবে, ক্লাস 11-12 অফলাইন ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, নিটের ক্লাস পেয়ে যাবে, নিট জেই লেভেলের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, আজকের মতো এইটুকু।